আমাদের চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে মজলিসি আড্ডার ঠেক। আজ এই চ্যানেলে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা টেরোড্যাকটাইলের ডিম। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ফাল্গুন 1368-তে, অর্থাৎ 1961 সালে। গল্পটি আমরা নিয়েছি সত্যজিৎ রায়ের গল্প সংকলন সত্যজিৎ 101 এই বইটি থেকে। আজকের গল্পের প্রধান চরিত্র বদনবাবু ও আগন্তুক। গল্প পাঠে ও সূত্রধার আমি সায়ক। শুরু হচ্ছে টেরোড্যাকটিলের ডিম। বদনবাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না। আগে ছিল ভালো, সুরেন বাড়ুজ্যের স্ট্যাচুর পাশটায় ঘণ্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। এখন ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কি করে? আর শুধু তাই নয়, দিনের মধ্যে 1 ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটুকু উপভোগ করা, এ না হলে বদনবাবুর জীবন যেন বৃথা। কেরানি হলেও কল্পনা প্রবণ তিনি। এই কার্জন পার্কেই বসে মনে মনে তিনি কত গল্পই না ফেলেছেন, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনোদিন। সময় কোথায়? লিখলে হয়তো নামটাম করতে পারতেন এমন বিশ্বাস তার ছিল। অবশ্যই গল্পগুলো যে সবই মাঠে মারা গেছে তা নয়। তার পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে, 7 বছর বয়স তার। সে বিছানা ছেড়ে উঠতে পারে না, ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা, প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে। কম করে 1000 গল্প। ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটা করে নতুন গল্প বানিয়ে বলছেন। এই গল্প তার কার্জন পার্কে বসেই বানানো, কিন্তু গত 1 মাসে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। যে কটি গল্প বলেছেন তাও যে তেমন জমেনি তা বিল্টুর মুখ দেখেই বোঝা গেছে। তা হবে নাই বা কেন? একে তো এমনিতেই আপিসের কাজের চাপ, তার উপর বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন লালদিঘির ধারটায় গিয়ে বসেছিলেন। ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় রাক্ষসে বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তারপরে অবশ্যই লালদিঘির মাঠেও চলে এসেছে ট্রামের রাস্তা, এবং বদনবাবুও বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। আজ তিনি এসেছেন গঙ্গার ধারে। আউটরাম ঘাটের দক্ষিণে রেল লাইনের ধার দিয়ে পোয়াটাক পথ গিয়েই এই বেঞ্চি। ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা, লোহার শিকের মাথায় বলটা এখনো রয়েছে, যেন কাঠির ডগায় আলুর দম। বদনবাবুর স্কুলের কথা মনে পড়ে গেল। 1টা বাজলেই গুড়ুম করে তোপের শব্দ, আর টিফিনের ছুটি, আর হেডমাস্টার হরিনাথ বাবুর ট্যাগ ঘড়ি মেলানো। জায়গাটা ঠিক নির্জন বলা চলে না। সামনেই নদীতে সার সার নৌকো বাঁধা, আর তার উপরে মাঝি মাল্লাদের কথাবার্তা। দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। আরো দূরে খিদিরপুরের দিকটায় সন্ধে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। বাহ, বেশ জায়গা। বেঞ্চিটায় বসা যাক। ওই যে শুকতারা, স্টিমারের ধোঁয়ার ভেতরে আবছা আবছা দেখা যাচ্ছে। বদনবাবুর মনে হলো যেন অনেকদিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। আহা, কি বিরাট, কি বিশাল! এমন না হলে কল্পনার পাখির ডানা মেলে উড়বে কি করে? বদনবাবু ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে বাবু হয়ে বসলেন। আজ তিনি একটা কেন অনেকগুলো গল্পের প্লট ফাঁদবেন এখানে বসে, এতদিনের অভাব মিটিয়ে নেবেন। বিল্টুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন।
নমস্কার। এই রে, এখানেও ব্যাঘাত। বদনবাবু ফিরে দেখলেন একটি লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। সন্ধ্যের ফিকে আলোয় মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আর ওটা কি, স্টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটি ঝোলায়মান যন্ত্র থেকে দুটি রবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, মানে ডিস্টার্ব করছি না তো? আপনাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি, তাই। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলিতে ছিলুম রে বাপু, কেন মিছিয়ে গায়ে পড়ে আলাপ করা? সব মাটি হয়ে গেল। বেচারি বিল্টুকে কি কৈফিয়ত দেবেন তিনি? মুখে বললেন, আগে আসিনি তাই দেখেননি আর কি। এত বড় শহরে দেখার চেয়ে না দেখার লোকের সংখ্যাই বেশি, নয় কি? আগন্তুক বদনবাবু শ্লেষ অগ্রাহ্য করে বললেন, আমি আসছি আর 4 বছর ধরে সমানে, ঠিক এইখানে, এই একই জায়গা, এই বেঞ্চিতে। এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা কিনা? এক্সপেরিমেন্ট? গঙ্গার ধারে খোলা মাঠে আবার এক্সপেরিমেন্ট কি? লোকটা ছিতগ্রস্ত নাকি? কিংবা যদি অন্য কিছু হয়, গুন্ডা টুন্ডা জাতীয় কিছু? কলকাতা শহর তো, কিছুই বলা যায় না। সর্বনাশ, বদনবাবু আজ মাইনে পেয়েছেন। ট্যাঁকে রুমালে বাঁধা 2খানা করকরে 100 টাকার নোট, তাছাড়া পকেটে মানি ব্যাগে নোট খুচরো মিলিয়ে 55 টাকা 32 নয়া পয়সা। বদনবাবু উঠে পড়লেন। সাবধানের মার নেই। সে কি মশাই, চললেন? রাগ করলেন নাকি? না না, তবে এই তো বসলেন, এরই মধ্যে উঠছেন। সত্যিই তো, তিনি এমন ছেলে মানুষই করছেন কেন? ভয় কিসের? 30 গজ দূরে সামনের নৌকোগুলোতে অন্তত 100 খানেক লোক। বদনবাবু তাও বললেন, যাই, দেরি হলো। দেরি? সবই তো 5:30। অনেকখানি পথ যেতে হবে। কতখানি? সেই বাগবাজারে। আরে রাম রাম, তাও যদি বলতেন শ্রীরামপুর কি চুঁচুড়া কি নিজের পক্ষে দক্ষিণেশ্বর। তাও কম কি, ট্রামে করে পাক্কা 40 মিনিট, তার উপর 10 মিনিটের হাঁটা তো আছেই। আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে বললেন, 40 + 10 50। আমি আবার মিনিট ঘন্টার হিসেবটায় ঠিক অভ্যস্ত নয়। আমাদের হচ্ছে, বসুন না, একটুখানি বসে যান। বদনবাবু বসলেন। আগন্তুকের গলার স্বর আর চোখের চাহনির মধ্যে কি যেন একটা আছে, যার জন্য বদনবাবু তার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। মনে মনে ভাবলেন, একেই বোধহয় বলে হিপনোটিজম। আগন্তুক বললেন, আমি যাকে তাকে আমার পাশে বসতে বলি না। আপনাকে দেখে মনে হলো আপনি ভাবুক লোক, কেবলমাত্র টাকা আনা পাইয়ের হিসেব নিয়ে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকেন না, যেমন আর 99.9 লোকে থাকে। কেমন, ঠিক বলিনি? বদনবাবু আমতা আমতা করে বললেন, আগে মানে আপনি বিনয়ীও বটে, সেও ভালো। বড়াই আমি পছন্দ করি না। বড়াই করতে চাইলে আমার চেয়ে বেশি কেউ করতে পারতো না। আগন্তুক থামলেন। তারপর কান থেকে নল দুটো খুলে যন্ত্রটা পাশে বেঞ্চির ওপর রেখে বললেন, ভয় হয়, অন্ধকারে অসাবধানে সুইচে হাত পড়ে গেলেই কেলেঙ্কারি। বদনবাবুর ঠোঁটের ডগায় একটা প্রশ্ন এসে আটকে ছিল, এবার বেরিয়ে পড়ল। আপনার ওই যন্ত্রটি কি স্টেথোস্কোপ নাকি অন্য কিছু? ভদ্রলোক প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গেলেন। ভারী অভদ্র তো। উত্তরের বদলে একটা অবান্তর প্রশ্ন করে বসলেন, আপনি লেখেন? লিখি মানে? গল্প? সে গল্প হোক, প্রবন্ধ হোক, যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা আমার ঠিক আসে না। অথচ এত সব কীর্তি, এত অভিজ্ঞতা, এত গবেষণা, এগুলো সব ভবিষ্যতের জন্য লিখে যেতে পারলে
ভালো হতো। অভিজ্ঞতা? কবে শোনা? লোকটা বলে কি? পর্যটক কত রকমের দেখেছেন আপনি? লোকটার প্রশ্নগুলোর সত্যিই কোনো মাথা মুন্ডু নেই। পর্যটক একটা দেখবারই বা সৌভাগ্য কজনের হয়? বদনবাবু বললেন, পর্যটক যে এক রকমের বেশি হয় তাই তো জানতাম না। সে কি, এই তিন রকম তো যে কেউ বলতে পারে। জলচর, স্থলচর আর বোমচর। প্রথম দলে ভাস্কো দা গামা, ক্যাপ্টেন স্কট, কলম্বাস ইত্যাদি। স্থলে হিউয়েন সাং, মাঙ্গো পার্ক, লিভিংস্টোন, আমাদের লোকটাটার উমেশ ভট্টাচ পর্যন্ত। আর আকাশে ধরুন ওই প্রফেসর পিকার্ডো, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন। আর এই সেদিনের ছোকরা গ্যাগারিন। অবশ্য সবই খুব মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি সেটা জলেও নয়, মাটিতেও নয়, আকাশেও নয়, তবে কালে। মানে? কালের মধ্যে ঘোরাফেরা, অতীতকালে পারি, আগামীকালে সফর, ইচ্ছে মতো ভূত ভবিষ্যতে বিচরণ। বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। এতক্ষণে বদনবাবুর কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বললেন, ও, ওই এইচজি ওয়েলসের কথা বলছেন তো? টাইম মেশিন। সেই যে একটা সাইকেলের মতো জিনিসে চেপে একটা হ্যান্ডেল টানলেই অতীত যুগে আর একটা টানলেই ভবিষ্যতে চলে যায়। সেই যে গল্পটা নিয়ে একটা বিলিতি বায়োস্কোপ হয়েছিল। ভদ্রলোক একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সে তো গল্প, আমি বলছি সত্যি ঘটনা। আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার মেশিন। কোনো সাহেব লিখিয়ে মন গড়া গাঁজাখড়ি গল্প নয়। কোথায় যেন একটা স্টিমারের ভোঁ বেজে উঠল। বদনবাবু ঈষৎ চমকে হাত দুটোকে চাদরের ভেতর ঢুকিয়ে জড়সড় হয়ে বসলেন। কিছুক্ষণ বাদে নৌকোর বাতিগুলো ছাড়া আর কিছু দেখা যাবে না। ঘনায়মান অন্ধকারে আরেকবার আগন্তুকের মুখের দিকে চাইলেন বদনবাবু। সন্ধ্যের আকাশের শেষ রংটুকু তার চোখের মণিতে। আগন্তুক আকাশের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হাসি পায় বুঝলেন। এই 300 বছর আগে ঠিক এইখানে, ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা কুমির ও তার মাথার উপরে একটা বক বসে রোদ পোহাচ্ছিল। ওই খড়ের নৌকোটার জায়গায় একটা ফাল তোলা ওলন্দাজ জাহাজের ডেক। সেখান থেকে এক নাবিক একটা গাদা বন্দুক দিয়ে কুমিরটাকে মারে। এক গুলিতেই কুমিরটা শেষ। বকটি ঝটফটিয়ে উড়ে পালাবার সময় তার একটা পালক খসে আমার পায়ের সামনে পড়ে। এই সেই পালক। আগন্তুক থলির ভিতর থেকে একটা ধপধপে সাদা পালক বার করে বদনবাবুর হাতে দিলেন। লাল ছিটে ফোঁটাগুলো কি? বদনবাবুর গলা ধরে এসেছে। আগন্তুক বললেন, কুমিরের রক্ত খানিকটা ছিটকে বকটার গায়ে পড়েছিল। বদনবাবু পালকটা ফেরত দিয়ে দিলেন। আগন্তুকের চোখের আলো মিলিয়ে আসছে। গঙ্গার স্রোতে কচুরিপানা ভেসে যাচ্ছিল। এখন আর প্রায় দেখাই যায় না। জল, মাটি, আকাশ সব ঘোলাটে একাকার হয়ে আসছে। এটা বুঝতে পারছেন কি জিনিস? বদনবাবু হাতে নিয়ে দেখলেন একটা লোহার ছোট্ট 3 কোনা ফলক। মাথাটা ছুঁচল। আগন্তুক বললেন, 2000 বছর আগে নদীর মাঝামাঝি ওই বয়াটার কাছ দিয়ে একটা মকরমুখী জাহাজ পাহাড়ের ফুল কাটা পাল তুলে সমুদ্রের দিকে চলেছে। সওদাগরি জাহাজ বোধহয়। বলিদ্বীপ টলিদ্বীপ কোথাও বাণিজ্য করতে চলেছে। পশ্চিমের বাতাসে 32 দানের ছপছপানি শুনতে পাচ্ছি এইখানে থেকে। আপনি? হ্যাঁ, আমি না তো কে। এইখানে ঠিক এই বেঞ্চিটার জায়গায়
একটা বট গাছের পাশে লুকিয়ে আছি। লুকিয়ে কেন? আরে বাধ্য হয়ে মশাই, এত বিপদ সংকুল জায়গা সে তো আর জানা ছিল না। ইতিহাসের পাতায় তো আর এসব লেখেনি। বাঘটাঘের কথা বলছেন? বাঘের বাড়া মানুষ, আর এই কোমর অব্দি উঁচু, নাক থ্যাপটা মিশকালো বন্য মানুষ, কানে করি, নাকে আংটি, গায়ে উল্কি, হাতে তীর ধনুক, তীরের ডগায় বিষাক্ত ফলা। বলেন কি? ঠিকই বলছি, এক বন্য মিথ্যে নেই। আপনি দেখলেন? আর শুনুন না, বৈশাখ মাস, ঝড় উঠলো, আদিম ঝড়, এমন ঝড় আর ওঠে না। সেই মকরমুখী জাহাজ চোখের সামনে জলের তলায় তলিয়ে গেল। তারপর? তার থেকে একটা লোক ভাঙা তক্তায় চেপে হাঙর কুমড়ের হাত থেকে রক্ষা পেয়ে কপাল জোরে ডাঙায় এসে, ওরে বাবা, কি? সেই বন্য মানুষ তার কি দশা করলো সে আপনি নিজের চোখে না দেখলে। অবশ্যই আমিও শেষ পর্যন্ত দেখতে পারিনি। একটা তীরে বটের গুলটায় এসে বিঁধেছিল, সেইটাকে নিয়ে সুইচ টিপে বর্তমানে ফিরে আসি। বদনবাবু হাসবেন না কাঁদবেন না অবাক হবেন তা বুঝতে পারলেন না। ওই সামান্য যন্ত্র আর ওই দুটো নলের মধ্যে এত জাদু আছে নাকি? এও কি সম্ভব? আগন্তুক বদনবাবুর মনের প্রশ্নটা হয়তো আন্দাজ করেই বললেন, এই যে যন্ত্রটি দেখছেন, কানের ভিতর নল দুটি ঢুকিয়ে এই ডান দিকে সুইচ টিপলেই ভবিষ্যতে, আর এই বাঁ দিকে টিপলেই অতীতে চলে যাওয়া যায়। কোন যুগের কোন সময়টিতে যেতে চান সেটাও এই দাগ কাটা সনলেখার চাকার উপর কাটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যায়। অবশ্যই 20-30 বছর এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাতে বিশেষ এসে যায় না। সস্তা জিনিস তো, তাই অত অ্যাকিউরেট নয় আর কি। ও সস্তা বুঝি? সস্তা মানে অবশ্যই কেবল পয়সার দিক দিয়েই। এর পিছনে রয়েছে 5000 বছরের বৈজ্ঞানিক জ্ঞান, বিদ্যে, বুদ্ধি। আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কাজ সাজি বুঝি পশ্চিমে, এদেশে আর কি হচ্ছে? আরে বাপু, এদেশে যা হচ্ছে তা কি আর ঢাক পিটিয়ে হচ্ছে? তা হচ্ছে সব গোপনে, অগোচরে, লোক চক্ষুর আড়ালে। নাম জাহির করার ব্যাপারটা আমাদের দেশে কোনো কালেই ছিল না, এখনো নেই। আসলে যারা গুণী তাদের হয়তো দেখাই পাবেন না কোনোদিন। দেখুন না ইতিহাসের দিকে, অজন্তার গুহার ছবি কে বা কারা এঁকেছেন তাদের নাম জানেন? 1000 বছরের পুরনো পাহাড়ের গা থেকে খোদা ইলোরার মন্দির কে গড়লো তার নাম জানে কেউ? ভৈরব রাগ কার সৃষ্টি, ঋগ্বেদ লিখলো কে? এই মহাভারত বেদব্যাসের নামে চলেছে, আর আমরা বলি বাল্মীকি রামায়ণ। কিন্তু এই দুটির মধ্যে কত শত সহস্র নাম না জানা লোকের হাত আছে, মাথা আছে, তার হিসেব কেউ রাখে? এই যে পশ্চিমের বৈজ্ঞানিকেরা বড় বড় অঙ্ক কষে, ফর্মুলা কষে সব বড় বড় আবিষ্কার করে নাম কিনছে, এই অঙ্কের গোড়ার কথা জানে? গোড়ার কথা? কি গোড়ার কথা? বদনবাবু তা জানেন না। আগন্তুক বললেন, শূন্য। শূন্য? শূন্য, জিরো। বদনবাবু ভেবা চাকা খেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 0, এই 10টার বেশি আর সংখ্যা নেই। শূন্য অর্থাৎ ফক্কা, অথচ একের পিঠে শূন্য দিলে হয়ে যায় 10, 9-এর 1 বেশি। ম্যাজিক। ভাবলে কুল কিনারা পাবেন না, অথচ আমরা মেনে নিচ্ছি। কেন মানছি তাও বুঝতে পারবেন না। কিন্তু এই 9টি সংখ্যা আর শূন্য, এই দিয়ে রাজ্যিক যত অঙ্ক, যত হিসেব, যত ফর্মুলা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ত্রৈরাশিক, ভগ্নাংশ, ডেসিমেল, অ্যালজেব্রা, এরিথমেটিক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, মানে অ্যাটম রকেট রিলেটিভিটি, এর একটিও এই 10টি সংখ্যা ছাড়া হবার জো নেই। আর এই সংখ্যা এলো কোত্থেকে জানেন? এই ভারতবর্ষ। এখান থেকে আরব দেশ, আরব থেকে ইউরোপ, তারপর সারা পৃথিবী।
বুঝেছেন? এর আগে কি ছিল জানেন? বদনবাবু আবার ডাইনে বায় মাথা নাড়লেন। সত্যি তার জ্ঞান কত সীমাবদ্ধ। আগন্তুক বললেন, আগে ছিল রোমান কায়দা, সংখ্যা নেই, কেবল অক্ষর। এক হলো আই, দুই হলো আই আই, তিন হলো আই আই আই, কিন্তু চার হয়ে গেল আবার দু অক্ষর আই ভি, আর পাঁচ হলো এক অক্ষর ভি। নিয়মের কোনো মাথা মুন্ডু নেই। বাংলায় 1962 লিখতে 4 অক্ষর লাগে, আর রোমানে কত লাগে জানেন? কত? 60। MCMDCII। বুঝলেন কিছু? 888 লিখতে বাংলা 3 অক্ষরের জায়গায় রোমানে কত লাগে জানেন? 1 ডজন। BCCCLXXXVIII। এই হারে বিজ্ঞানের বড় বড় ফর্মুলা লিখতে বিজ্ঞানীদের কি অবস্থা হতো ভাবতে পারেন? 30 পেরোতে না পেরোতেই দেখতেন হয় সব চুল পেকে গেছে, না হয় টাক পড়ে গেছে। আর চাঁদে রকেট পাঠানোর ব্যাপারটা তো নির্ঘাত আরো 1000 বছর পিছিয়ে যেত। ভেবে দেখুন, আমাদের এই দেশের একটি অখ্যাত অজ্ঞাত লোকের আশ্চর্য বুদ্ধির জোরে অঙ্কের ভোল পাল্টে গেল। আগন্তুক দম নেবার জন্য থামলেন। গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে আসছে। 6টা বাজলো। আলো হঠাৎ বেড়ে গেল কেন? বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পিছন দিয়ে ত্রয়োদশীর চাঁদ উঠেছে। আগন্তুক বললেন, আগে যা এখনো তাই। দেশে ঢের লোক আছে যাদের নাম ধাম কেউ জানেও না, জানবেও না, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে এক চুলো কম নয়। এদের সাধারণত কাগজ পেন্সিল বইপত্র ল্যাবরেটরি কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন, আর মাথার ভেতর ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। আগন্তুক থামতে বদনবাবু মৃদুস্বরে বললেন, আপনি কি তাদেরই মধ্যে একজন? না, তবে এমন একজন লোকের সাক্ষাৎ বরাদ্দরে একবার আমি পেয়েছিলাম। এখানে নয়, এ তল্লাটে নয়। জোয়ান বয়সে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে, তাদেরই একটাতে। অসাধারণ পুরুষ, নাম গণিতানন্দ। ইনি অবশ্যই লিখেই অঙ্ক কষতেন। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলো পাথরের চাই ছিল, তার প্রত্যেকটির পা থেকে মাথা অবধি অঙ্কের হিজিবিজিতে ভরা, খড়ি দিয়ে লেখা। তাঁর যিনি গুরু, তার কাছ থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। আমি গণিতানন্দের কাছ থেকেই জেনেছিলাম যে এভারেস্টের চেয়েও 5000 ফুট উঁচু একটা পাহাড়ের চূড়ো ছিল হিমালয়। আজ থেকে 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভেতর ঢুকে যায়, এবং এই একই ভূমিকম্পে নাকি উত্তর হিমালয়ের একটি পাহাড়ে ফাটল ধরে, তার থেকে একটা ঝর্ণা বেরিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, সেটির সৃষ্টি করে। বদনবাবু চাদরের খুঁট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার ওই যন্ত্রটা কি তার কাছ থেকেই পাওয়া? হ্যাঁ, মানে পাওয়া নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন। আমি সেই সব মাল মশলা সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে নিয়েছি। এ- এই যে নল দেখছেন, এটা কিন্তু রবার নয়, এটা একরকম পাহাড়ি গাছের ডাল। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকানে বা কারিগরের কাছে যেতে হয়নি। এ সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ডায়ালটার দাগ কেটে নম্বর বসিয়েছি আমি নিজের হাতে। তবে নিজের হাতে তৈরি বলি হয়তো মাঝে মাঝে বিগড়ে যায়, কিন্তু ভবিষ্যতে সুইচটাই তো কদিন হলো কাজ করছে না। আপনি ভবিষ্যতে গেছেন? একবারই, তবে বেশি দূরে না, 300 শতাব্দীর মাঝামাঝি। কেমন দেখলেন? দেখবো কি, এইখানে তখন বিরাট রাস্তা, আর আমি একমাত্র মানুষ পায়ে হাঁটছি।
এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে গেছিলাম, তারপর আর যাইনি। আর অতীতে কত দূর গেছেন? ওই আর এক গোলমাল। আমার এই যন্ত্রে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। বটে। না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পিছনে যা গেছি তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো ছেলে মানুষ। তবে এই ধরুন ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এইসব আর কি। তার মানে আপনি কি ওদেশেও গেছেন নাকি? ওই তো ভুল। ও দেশে কেন? আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে এই ঠিক এইখানটাতেই ছিল, এই বেঞ্চির পাশটাতেই। বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। আগন্তুক বললেন, গঙ্গা নামেনি তখনও। এসব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিবি আর লতাপাতা গাছপালার জঙ্গল। সে দৃশ্য ভুলব না মশাই। ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা, চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা আলেয়া ধক করে চলে উঠে মিনিট খানেক দুলে দুলে নিভে গেল। তারই আলোয় দেখলাম দুটো ফাটানো মতো চোখ। চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এও ঠিক তাই। বইয়ে ছবি দেখা ছিল। বুঝলাম এই সেই স্টেগোসরাস। কিসের জানি পাতা চিপুতে চিপুতে জলার উপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখে ভয়ে ঢোক গিলতে পারছি না। বর্তমানে ফিরে আসার সুইচটা টিপতে যাব, এমন সময় আমার মাথার উপর হঠাৎ একটা ঝটপট শব্দ শুনে চমকে চেয়ে দেখি একটা টেরোডাক্টাইল। সেনা পাখি না জানোয়ার না বাদুর, জন্তুটার দিকে গোঁত খেয়ে ধাওয়া করে গেল। এই আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশে পাথরের ঢিবির দিকে চোখ পড়তে। পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম। টেরোড্যাকটিলের ডিম দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলুম না। ওদিকে লড়াই বেঁধেছে আর এদিকে আমি দিব্যি ডিমটি বগলস্ত করে নিয়ে। বদনবাবুর কিন্তু হাসি পেল না। গল্পের জগতের বাইরে এসব হয় নাকি? যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম, কিন্তু কিন্তু কি? ফল পাবার আশা খুবই কম। কেন? তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন। লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা নেই। বদনবাবু গলা বাড়িয়ে দিলেন, জয় মা জগত্তারিণী, নিরাশ করো না মা। আগন্তুক নলের মুখ দুটি বদনবাবুর দোকানে গুঁজে দিয়ে সুইচটা টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। নারীটা দেখতে হবে। বদনবাবু বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে বললেন, অতীত না ভবিষ্যৎ? অতীত, 6000 BC। চোখ চেপে বন্ধ করুন। বদনবাবু অধীর উৎকণ্ঠায় মিনিট খানেক চোখ বুজে বসে থেকে বললেন, কই কিছু হচ্ছে না তো? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা ছিল অতীতে এক। কেন? আগন্তুক যন্ত্রটা খুলে নিলেন। আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি এক হতো তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটা কাজ করত। বদনবাবু ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। হায় হায় হায়, এমন সুযোগটা এভাবে নষ্ট হলো। আগন্তুক আবার থলির ভেতর হাত ঢোকালেন। চাঁদের আলোয় এখন চারদিক বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা এগিয়ে দিলেন। বেশ ভারী আর আশ্চর্য মসৃণ। দিন, এবার উঠতে হয়, রাত হলো। বদনবাবু ডিমটা ফিরিয়ে দিলেন।
আরো কত অভিজ্ঞতা আছে এর কে জানে। বললেন, কাল আবার আসছেন তো এইখানে? এহ, দেখি, কাজ তো পড়ে আছে অনেক। বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো তো এখনো যাচাই করাই হয়নি। কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। চাণক্য বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করে এরা। আজ আছি, জয়গুরু। ট্রামে উঠে বদনবাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো, কারণ পকেটে হাত দিয়ে তিনি চোখে অন্ধকার দেখলেন। মানিব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি, যখন চোখ বন্ধ করেছিলাম তখন লোকটা হাত ধরলো নাড়ি দেখতে। ইস, ছি ছি ছি, কি বেকুবি না বনেছি আজ। বাড়ি যখন পৌঁছলেন তখন 8টা। বাবাকে দেখে বিল্টুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এতক্ষণে বদনবাবুও অনেকটা হালকা বোধ করছেন। জামার বোতাম খুলতে খুলতে বললেন, আজ তোকে একটা ভালো গল্প বলবো। সত্যি তো? অন্যদিনের মতো নয় তো? নারী, সত্যি। কিসের গল্প বাবা? টেরোড্যাকটিলের ডিম। আর তাছাড়া আরো অনেক, একদিনে ফুরোবে না। সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি, তার দাম কি অন্তত 50 টাকা 32 নয়া পয়সা হবে না? শুনলেন টেরোড্যাকটিলের ডিম। আজকের গল্পের প্রধান চরিত্র বদনবাবু ও আগন্তুকের ভূমিকায়, সাউন্ড ডিজাইনে ও উপস্থাপনায় আমি সায়ক। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে আসি, সামনের সপ্তাহে আবার আরেকটি নতুন গল্প নিয়ে আসবে মজলিসি আড্ডার ঠেক। আর নতুন গল্পের সাজেশন দিতে অবশ্যই কমেন্ট করুন। সুস্থ থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং হাসতে থাকুন।